হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নাম শুভদীপ কয়াল, আমার বাড়ি ডায়মন্ড হারবার। তোমরা সকলেই অলরেডি জানো যে আমাদের ইউটিউব চ্যানেলে নিট পরীক্ষার জন্য আমাদের একের পর এক ক্লাস কিন্তু আসছে আমাদের লার্নিং চ্যানেলে। তো আজকের একটা নতুন চ্যাপ্টার আমরা স্টার্ট করব, সেটার নাম হচ্ছে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন। তো এই ক্লাসটা স্টার্ট করার আগে আমি একটু বলে নিই, সেটা হলো 1 নম্বর, এটা আমাদের মাস্টার কোর্স। যে স্যারের কাছেই পড়ুক না কেন, সে যদি আমাদের ক্লাসগুলো একবার করে তাহলে তার রিভাইজ হবে, প্লাসে নতুন কিছু শিখবে এবং ইজিলি সে বুঝতে পারবে। 2 নম্বর ব্যাপার, মেনলি এই ক্লাসগুলো করার একটাই টার্গেট, যারা কোনো ভালো জায়গায় পড়তে পারছে না, বা অনেক স্টুডেন্ট আমাকে ফোন করেছিল অনলাইনে করাবার জন্য, তাদের বাড়ি অনেক দূরে, অনলাইনে সেরকম ভাবে আমি ব্যবস্থা করে উঠতে পারিনি, তাই ইউটিউবের সাথে মেনলি তাদের কথা ভেবেই কিন্তু কোর্সটা স্টার্ট করেছিলাম। এখন দেখতে পাচ্ছি আরো অন্যান্য অনেকেই আমার সাথে জুড়ে গেছে। আরেকটা ব্যাপার, যারা যারা এই ক্লাসগুলো অলরেডি ফলো করছে তারা তো জানি, প্লাস যারা নতুন আজকের এই ক্লাসটি ফলো করবে তারা চেষ্টা করবে এই ক্লাসটিকে আরো শেয়ার করার, ক্লাসটি কমপ্লিট দেখার, ঠিক আছে? কোনো অসুবিধা হলে কমেন্ট করার। হয়তো সত্যি কারোর এই ক্লাসটা দরকার, তার কাছে এটা যদি পৌঁছে যায় এবং একটা স্টুডেন্টও যদি সে এইটা থেকে হেল্প পায়, তাহলে আমার মনে হবে যে হ্যাঁ, আমি একটা ক্লাস করাচ্ছি, সেটা তাদের হেল্প হচ্ছে। আদারওয়াইজ যদি কারোর হেল্পে না লাগে তাহলে আমারও টাইম ওয়েস্ট করা, এমন তো নয় যে আমাকে ইউটিউবই করতে হবে। তো অনলাইনে ছাড়াও আমার অফলাইনে তো প্রতিদিনই 3-4টে করে ব্যাচ চলছে। অলরেডি আমার মেডিকেলের ব্যাচ 11-12 চলছে সরিষাতে, ডায়মন্ড হারবার। যারা আমাকে চেনে তারা জানে 9-10-এরও ব্যাচ চলছে আইসিএসসি বোর্ডের। তো সেই কারণেই ইউটিউবটা করার একটাই উদ্দেশ্য, যারা আসতে পারছে না, অনেক দূরে বাড়ি, কিন্তু তারা পড়তে ইচ্ছুক, অনলাইনে করাতে বলেছে, তাদের আমি অনলাইনে অর্গানাইজ করতে পারিনি আমার পার্সোনাল কিছু টেকনিক্যাল ফল্টের জন্য। তাই ইউটিউবের সাহায্যে যতটা তাদেরকে এগিয়ে দিয়ে দেওয়া যায়, যাতে মেডিকেলে যখন বসবে তার মনে হয় যে হ্যাঁ, এই লার্নিং চ্যানেল থেকে আমরা কিছু শিখলাম। এইটুকু গ্যারেন্টি আমি দেবো যে এই চ্যানেলে যত কটা চ্যাপ্টারই কভার করা হবে এবং যতদূর পর্যন্ত আমি তোমাদেরকে কমপ্লিট করাবো, তার কিন্তু বেনিফিট সে পাবে। যখন কোশ্চেন আসবে সে আমি দেখিয়ে দেবো যে কোন ক্লাসে কোনটা করানো হয়েছে। সে তোমরা জানোই যে যে লেভেলে করানো হচ্ছে, যারা ক্লাস করছে তারা অলরেডি বেনিফিটস পাচ্ছে। তো চেষ্টা করবে যারা নতুন ক্লাস করছো আগের ক্লাসগুলো করানো। সবে সেশনটা স্টার্ট হয়েছে, মাঝখানে হলো আমি এটা করছি। যত সময় এগোচ্ছে আমি চেষ্টা করছি সপ্তাহে আরো বেশি বেশি ক্লাস কমপ্লিট করানো, যাতে আমরা অনেক বেশি কভারেজটা করতে পারি পরীক্ষার আগে পর্যন্ত। তো তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রিপশন এগুলোও খুব নেসেসারি আমার জন্য, কারণ এটাতে একটা বুস্টারের কাজ করে। আমি একটা টিচার, যখন আমি দেখবো যে হ্যাঁ স্টুডেন্ট দেখছে, হ্যাঁ তার ক্লাসটা ভালো লাগছে, সে লাইক করছে, কমেন্ট করছে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না বা এটা ভালো লেগেছে, বা সাবস্ক্রাইবারটা যখন গেন করছে, এগুলো কি হয় আমাদের মধ্যে একটা পজিটিভিটি ক্রিয়েট করে। আর সব থেকে বড় কথা, আরো অনেক স্টুডেন্টদের সাথে কি হয়, কানেকশনটা তৈরি করা হয়। তো ক্লাসটা এবার শুরু করা যাক। হ্যাঁ, আজকে আমরা করব বডি ফ্লুইড এন্ড সার্কুলেশন। এই ক্লাসটার আগে আমরা ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম পুরোটাই কমপ্লিট করেছি। ইভেন কমপ্লিট করার সময় বলেছিলাম যে আমি ডিজিজের উপরে একটি ক্লাস করাবো, সেই ডিজিজের উপরেও ক্লাসটা আমার কিন্তু ইউটিউব চ্যানেলে কমপ্লিট করানো হয়েছে লাস্ট ক্লাসে। তাহলে ওভারঅল ডাইজেস্টিভ সিস্টেম আর আমাদের রেসপিরেটরি সিস্টেম কমপ্লিট, পুরোটাই কমপ্লিট। তারপরের যে চ্যাপ্টার আজকে আমরা করব সেটা হচ্ছে আমাদের বডি ফ্লুইড এন্ড সার্কুলেশন। তো চ্যাপ্টারে ঢোকার আগে একটু ইন্ট্রোডাকশন দিই। আমাদের বডি ফ্লুইড এন্ড সার্কুলেশন, ফ্লুইড মানে কি? যখন কোনো একটা লিকুইডকে বোঝানো হয় তখন তাকে ফ্লুইড কথাটা ইউজ করা হয়। বডি ফ্লুইড মানে হলো বডির ভিতরে থাকা কোনো ফ্লুইড, তাকে বলা হচ্ছে বডি ফ্লুইড। আর সার্কুলেশন কথার মানে হচ্ছে সেই ফ্লুইড কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হবে, তাকে বলা হয় সার্কুলেশন। তাহলে যে ফ্লুইডটা বডির ভিতরে আছে তাকে বলা হচ্ছে বডি ফ্লুইড, এবং সেই ফ্লুইডটা যেভাবে সার্কুলেট করছে, বিভিন্ন অর্গানে ট্রান্সফার হচ্ছে উইথ দ্য হেল্প অফ হিউম্যান হার্ট, বা যে কোনো অ্যানিমেলের তাদের যে হার্ট আছে সেটাকেই বলা হচ্ছে সার্কুলেশন। সার্কুলেশনের মাধ্যমে কি হয়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট করতে সুবিধা হয়। তাই এই চ্যাপ্টারের নাম হচ্ছে বডি ফ্লুইড এন্ড সার্কুলেশন। তো এই চ্যাপ্টারে আমরা পড়বো কি, 1 নাম্বার হচ্ছে পুরো সার্কুলেটরি সিস্টেমটা ডিটেলে পড়বো। ওপেন সার্কুলেশন, ক্লোজ সার্কুলেশন, সিঙ্গেল সার্কুলেশন ক্লোজড এর মধ্যে, আরেকটা ভাগ হচ্ছে ডবল সার্কুলেশন, ইনকমপ্লিট ডবল সার্কুলেশন, এগুলো আমরা ডিটেলে পড়বো। তার সাথে আমরা হার্টের স্ট্রাকচার পড়বো, হার্ট কিভাবে পাম্প করছে, ঠিক আছে, এসএ নোড, এভি নোড, বান্ডিল অফ হিস, পার্কিনজে ফাইবার, এগুলো আমাদের ডিটেলে পড়তে হবে।
আমাদের ইসিজি পড়তে হবে, কার্ডিয়াক সাইকেল পড়তে হবে, ব্লাড রিলেটেডে গেলে আমাদের আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট সেটাকে ডিটেলে কভার করতে হবে। ওভারঅল এইভাবে এবং ডিজিজ এবং নার্ভাস কন্ট্রোল সব মিলে কিন্তু আমাদের এই সার্কুলেটরি সিস্টেম, ব্লাড গ্রুপ পড়তে হবে আমাদের। হ্যাঁ, আর কি আছে আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি, তাদের রিয়াকশন, ব্লাড ক্লটিং, এরিথ্রোব্লাস্টোসিস, ফিটালিসিস, এই করে টোটাল এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটা বড়। এটা দুই একটা ক্লাসে শেষ হওয়ার কথা নয়, যেহেতু চ্যাপ্টারটা বড় আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা কভার করা যায়। 8টা-9টা ক্লাস তো মিনিমাম লাগবেই, মিনিমাম তো 6-7টা তো লাগবেই লাগবে। তো একের পর এক আমরা করব। তো এই হচ্ছে আমাদের ওভারঅল ইন্ট্রোডাকশন, যে বডি ফ্লুইড এন্ড সার্কুলেশন, মানে লিকুইড যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করে তখন তাকে বলা হয় সার্কুলেশন। আর যেহেতু ফ্লুইডটা যাচ্ছে সেটা তো ফ্লুইড, বুঝতেই পারছো। তো ফার্স্ট লাইনে আমি কিছু ইন্ট্রোডাকশন হিসেবে লিখে দিয়েছি, তারপরে আমরা ডিটেলে চ্যাপ্টারের ভিতরে আসবো। কি লেখা? দ্য ফ্লুইড হুইচ ইজ দ্য মিডিয়াম অফ দ্য ট্রান্সপোর্ট ইন দ্য বডি ইজ কল্ড বডি ফ্লুইড। তাহলে কি বলছে? দ্য ফ্লুইড হুইচ ইজ দ্য মিডিয়াম অফ দ্য ট্রান্সপোর্ট ইন দ্য বডি। তাহলে মিডিয়াম অফ দ্য ট্রান্সপোর্ট ইন দ্য বডি ইজ কল্ড বডি ফ্লুইড। তাহলে যেটা ট্রান্সপোর্টের মিডিয়াম, কি কি ট্রান্সপোর্ট করবো? গ্লুকোজ, আমাদের রেসপিরেটরি গ্যাসেস, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, ওয়েস্ট মেটেরিয়াল, নাইট্রোজেনাস কম্পাউন্ড, ইউরিয়া, এগুলো যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট করতে হবে, সেটাই কার সাহায্যে হবে? এই বডি ফ্লুইডের সাহায্যে। তাই বলছে দ্য ফ্লুইড হুইচ ইজ দ্য মিডিয়াম অফ দ্য ট্রান্সপোর্ট ইন দ্য বডি ইজ কল্ড বডি ফ্লুইড। তারপরে দেখো বলছে এখানে an essential requirement of animal is transportation। তাহলে এটা হচ্ছে অ্যানিমেলদের একটা খুব ইম্পর্টেন্ট একটা রিকোয়ারমেন্টস। তাহলে কি বলছে? the an essential requirement of animal is transportation। তাহলে ট্রান্সপোর্ট করতে হবে তাকে of materials from site of the formation to the site of requirement। মানে কোনো একটা জায়গায় কোনো একটা মেটেরিয়াল যেটা তৈরি হলো, অ্যাকচুয়ালি আমি যে খাবার খেলাম সেটা ব্রেকডাউন হলো, স্মল ইন্টেস্টাইন সেটাকে অ্যাবজর্ব করলো। এবার অ্যাবজর্পশন করার পরে ওই গ্লুকোজটাকে ট্রান্সফার করতে হবে কোথায়? সেল টু সেল, কারণ সেখানে সেলুলার রেসপিরেশন করতে হবে। ওই তাহলে একে অপরের সাথে কানেক্টেড, বুঝতে পারছো তো? ডাইজেস্টিভ সিস্টেমে আমরা খাবার খেলাম, খাবারটা ডাইজেস্ট হলো, যেগুলো ডাইজেস্ট হলো না, আনডাইজেস্টেড ফুড পার্টিকেল শরীরের বাইরে বেরিয়ে গেল। যেটা ডাইজেস্ট হলো সেটা স্মল ইন্টেস্টাইন অ্যাবজর্ব করলো, সেই অ্যাবজর্ব হওয়ার পরে ওই ফুডটা কিন্তু ট্রান্সপোর্টেশন হয়ে পৌঁছে গেল আমাদের উইথ দ্য হেল্প অফ ব্লাড সেল টু সেল। সেলে গিয়ে সেলুলার রেসপিরেশন হলো, কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, সেই কার্বন ডাই অক্সাইড এক্সহেলেশন করে শরীরের বাইরে বেরিয়ে গেল। তাহলে ডাইজেস্টিভ সিস্টেম, ব্লাড সার্কুলেটরি সিস্টেম আর আমাদের এদিকে রেসপিরেটরি সিস্টেম পুরোপুরি একে অপরের সাথে লিঙ্ক হয়ে আছে। বুঝতেই পারছো, হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টারগুলো একে অপরের সাথে ইন্টারকানেক্টেড। যখন পুরো হিউম্যান ফিজিওলজি শেষ হয়ে যাবে তখন তোমাদের পুরো আইডিয়া হয়ে যাবে যে কার সাথে কে কানেক্টেড হয়ে আছে। তাহলে আবার ফিরে আসি, কি বলছে? an essential requirement of animal is transportation of materials from the site of formation। তাহলে from the site of formation, যে জায়গা থেকে ফর্ম করছে, from the site of formation to the site of requirements। তাহলে যে যে জায়গায়, যেমন সেল এক্ষুনি বললাম, ফরমেশন হলো আফটার ডাইজেশন, স্মল ইন্টেস্টাইন অ্যাবজর্ব করলো, সেটাকে ট্রান্সপোর্ট করা হলো কোথায়? আমাদের সেল টু সেল। এবারে কি বলছে? দিস ফাংশন, এই যে ট্রান্সপোর্টেশনের ফাংশনের কথা বলা হচ্ছে, দিস ফাংশন ইজ ফুলফিলড বাই এ ফ্লুইড সার্কুলেশন ইন বডি। তারা কারা? এক হচ্ছে আমাদের ব্লাড, দুই হচ্ছে আমাদের লিম্ফ, আর হিমোলিম্ফ বলে একটি বডি ফ্লুইড আছে যেটা ইনসেক্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে আমাদের বডি ফ্লুইডের মধ্যে ব্লাড, লিম্ফ এগুলো সবই ডিটেলে পড়তে হবে। কোনটা লিম্ফ ক্যাপিলারি, কোনটা ব্লাড ভেসেলস, কোনটা আর্টারি, কোনটা ভেন, তাদের হেপাটিক পোর্টাল সিস্টেম, আর্টারি এবং ভেনের মধ্যে ডিফারেন্স, কার ভিতরে ভালভ আছে, কার ভিতরে ভালভ নেই, পুরো ডিটেলেই কিন্তু আমি পুরো কমপ্লিট করাবো। মানে একটা পয়েন্ট ওয়াইজ কিচ্ছু বাদ দেবো না, যেটা তোমাদের পরীক্ষায় গিয়ে মনে হয় যে এটা আমাদের লার্নিং আমাদের করায়নি। ম্যাক্সিমাম যতটা করানো সম্ভব আমি করিয়ে দেবো। তাহলে ব্লাড, লিম্ফ, হিমোলিম্ফ এরা সবাই কি হলো? এরা হচ্ছে বডি ফ্লুইড। নেক্সট কি বলছে? দা মেটেরিয়ালস। তাহলে এই যে মেটেরিয়ালস গুলো দেখতে পাচ্ছ, মেটেরিয়ালস হুইচ রিকোয়ার ট্রান্সপোর্টেশন আর নিউট্রিয়েন্ট, গ্যাস, মেটাবলিক ওয়েস্ট, হরমোন, অ্যান্টিবডিজ। তাহলে নিউট্রিয়েন্টস, তাহলে আফটার ডাইজেশন যে ফুড গুলো আমাদের অ্যাবজর্পশন হলো, তাহলে সেটা কি করতে হবে? এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সপোর্ট করতে হবে। তাহলে সেটা কি হয়ে গেল? সেটা হলো আমাদের নিউট্রিয়েন্টস, ডাইজেস্টিভ সিস্টেমের সাথে পুরোপুরি লিঙ্ক।
গ্যাসেস কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, তাই তো? কার্বন ডাই অক্সাইড কিভাবে তাহলে এক জায়গাতে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হয়, খুব ডিটেলেই করানো হয়েছিল। হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাই অক্সাইড কার্বামিনো হিমোগ্লোবিন হয়ে যায়, ঠিক আছে। আবার যখন অক্সিজেন ট্রান্সপোর্ট হয় হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন কার্বক্সি হিমোগ্লোবিন, এই অক্সি হিমোগ্লোবিন। আর যখন কার্বন মোনোক্সাইড তখন কার্বক্সি হিমোগ্লোবিন। আবার বলেছিলাম কার্বন মোনোক্সাইডের সাথে হিমোগ্লোবিনের যে বন্ডিং সেটা কিন্তু কম্পাউন্ড, আমাদের সেটা হচ্ছে একদম স্টেবল কম্পাউন্ড, ওটাকে সহজে ব্রেক করা যায় না। কিন্তু অক্সি হিমোগ্লোবিন আর আমাদের কার্বামিনো হিমোগ্লোবিন এটা আনস্টেবল কম্পাউন্ড, কারণ এদেরকে টিস্যুতে অক্সিজেন রিলিজ করতে হয়, আবার কার্বন ডাই অক্সাইডকে অ্যাকসেপ্ট করে বন্ডিং করতে হয়, সেই জন্য এটা কিন্তু স্টেবল কম্পাউন্ড না। সেই যে ট্রান্সপোর্টেশন ডিটেলে করা হয়েছে, তোমরা প্রিভিয়াস লেকচার গুলো দেখলেই বুঝতে পারবে, সেটা হচ্ছে গ্যাসেস। মেটাবলিক ওয়েস্ট যেমন হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়া, ঠিক আছে, আবার কারোর কারোর ক্ষেত্রে ইউরিক অ্যাসিড, তাহলে এগুলো কি হয় মেটাবলিক ওয়েস্ট, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করে। নেক্সট দেখো বলছি হরমোনস। তাহলে আমাদের হরমোনকে পড়াবার সময় আমি বলেছিলাম ডাইজেস্টিভ সিস্টেম পড়ানোর সময় দু রকমের গ্ল্যান্ড হয়, একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড, একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। যেটা এক্সোক্রাইন গ্ল্যান্ড তার ডাক্ট আছে, যেমন স্যালাইভারি গ্ল্যান্ড, যেখান থেকে এনজাইম রিলিজ করে। কিন্তু যেটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেটা ডাক্টলেস, সেটা ট্রান্সপোর্টেশনটা কার সাহায্যে হয়, উইথ দ্য হেল্প অফ ব্লাড, এই সেই হরমোন। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে বেরোয় সেটা তাহলে ছিল হরমোন, এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে। এবারে বলছি অ্যান্টিবডি। তাহলে আমাদের ডিফেন্স সিস্টেম যেটা পুরোটাই কন্ট্রোল করছে আমাদের ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেলস, তাহলে তারা কারা? তারা হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন করছে। তাহলে ওভারঅল নিউট্রিয়েন্টস, গ্যাসেস, মেটাবলিক ওয়েস্ট, হরমোন, অ্যান্টিবডি, এগুলো সবই কিন্তু আমাদের এই সার্কুলেশন মানে ট্রান্সপোর্টেশন অফ দ্য বডি উইথ দ্য হেল্প অফ বডি ফ্লুইড এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু হচ্ছে, ঠিক আছে। এই পর্যন্ত দেখো, যদি নোট লাগে নোট নিয়ে নাও, স্ক্রিনশটও নিতে পারো। এরপরে আমরা আসবো সার্কুলেশন, মানে যেটা মেন পার্ট, ওখান থেকেই চ্যাপ্টারটা স্টার্ট হবে, যে সার্কুলেশন কেমন হয়, কত রকমের হয়, কোথা থেকে, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করতে হেল্প করে, সেটা ওপেন হচ্ছে না ক্লোজড হচ্ছে, ডাবল সার্কুলেশন না আমাদের সিঙ্গেল সার্কুলেশন, সেই নিয়ে আমরা আজকের কিন্তু ক্লাসটা করব। তোমরা এইটুকু দেখে নাও। এবারে দেখো, যে সার্কুলেটরি সিস্টেম আমরা করছিলাম, সেই সার্কুলেটরি সিস্টেম কি কি দিয়ে তৈরি হচ্ছে দেখো, পুরো সিস্টেমটা। সেটা হচ্ছে একটা হার্ট, এটা কি আমাদের হার্ট। হার্ট না হলে তো পাম্প করতে পারবে না, পাম্প করলে তবে তো ব্লাডটা কি হবে, বিভিন্ন জায়গায় যাবে, তা যে চ্যানেল দিয়ে যাবে সেটা লাগবে, সেটা হলো আমাদের ব্লাড ভেসেলস। তাহলে কি হলো, এই হচ্ছে আমাদের হার্ট আর এই হচ্ছে আমাদের ব্লাড ভেসেলস, ঠিক আছে। এবারে বলছে দেখো, ব্লাড ভেসেলস মানে তার ভিতরে ক্যাপিলারি থাকবে, এটা থাকবে ভেন, এটা থাকবে আমাদের আর্টারি। তাহলে এই তিনটে মিলে আমাদের ব্লাড ভেসেলস এর আন্ডারে পড়ছে। আমি ওভারঅল একটা ডায়াগ্রাম এঁকে দিচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে, যে উইলিয়াম হার্ভে আছেন না, ইনি আবার মাস্টার মাইন্ডেড একদম। এই উইলিয়াম হার্ভে ইন 1619, এটা কিন্তু মনে রাখতে হবে, উইলিয়াম হার্ভে খুব ইম্পর্টেন্ট একটা মানুষ, তার ইয়ারটাও পরীক্ষা আসতে পারে। তাহলে উইলিয়াম হার্ভে 1619 ডিসকভার দ্য সার্কুলেশন ইন দ্য হিউম্যান বডি। তাহলে হিউম্যান বডির মধ্যে যে সার্কুলেশন, তাহলে হিউম্যান বডির মধ্যে যে সার্কুলেশন, যেটাকে সার্কুলেটরি সিস্টেম বলছি, সেটা আমাদের উইলিয়াম হার্ভে 1619 খুঁজে পেয়েছেন বা দেখেছেন উনি। তাহলে সার্কুলেটরি সিস্টেম তৈরি হচ্ছে হার্ট আর ব্লাড ভেসেলস দিয়ে। ব্লাড ভেসেলস হচ্ছে ক্যাপিলারি, ভেন আর আর্টারি। আর উইলিয়াম হার্ভে 1619 ডিসকভার দ্য সার্কুলেশন ইন দ্য হিউম্যান বডি। তো এই হচ্ছে ওভারঅল আমাদের। এবার এই যে আমাদের সার্কুলেশন, সেটা আবার দু রকমের হয়, সেটা আসছি। তার আগে একটা ক্যাপিলারি, ভেন আর আর্টারি একটা ওভারঅল আমি একটা ডায়াগ্রাম এখানে এঁকে দিই, তাহলে এটা কিন্তু বুঝলাম, ঠিক আছে। তাহলে এটা কি, এটা আমাদের ভেন, এটা ভ্যানিউল, এটা হচ্ছে ক্যাপিলারি। একদিকে ব্লু করলাম, একদিকে রেড করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে।
দেখো তাহলে কি হলো, আমরা পয়েন্টিং করব, তাহলে এটা হচ্ছে আমাদের ভেন হলো। আচ্ছা, এটা হচ্ছে আটারি, তার জন্য এটা আটারি হোক, সেটার পয়েন্টিং করছি না, এটা আটারি। আর এই যে মিডল পোর্শন দেখানো হচ্ছে, এই যে এই জায়গাটায়, এটা কিন্তু ক্যাপিলারি। তাহলে ভেন, ক্যাপিলারি, আর্টারি, এটা ওভারঅল ডায়াগ্রাম। তাহলে এই পুরো আমাদের সার্কুলেটরি সিস্টেমে যেখান থেকে ব্লাড পাস করছে সেখানে তুই ভেন, ক্যাপিলারি, আর্টারি পাবি। এবারে এগুলো ব্রাঞ্চ, এটা হচ্ছে যেহেতু ভেন থেকে ভেনিউল, এই যে ব্রাঞ্চ দুটো, আর এই ব্রাঞ্চ দুটো হচ্ছে আর্টারি থেকে আর্টারিওল, সেটা অতটা নয়। তাহলে ভেন, ক্যাপিলারি, আর্টারি তোমরা পাবে। এবারে যে আমরা দেখছিলাম সার্কুলেটরি সিস্টেম, সেটা করকমের ওভারঅল একটা আইডিয়া করে নি, তারপরে আমরা ডায়াগ্রামে আসবো, ঠিক আছে। দেখো যে সার্কুলেটরি সিস্টেম, তাহলে এর আন্ডারে আমরা দেখব ওপেন সার্কুলেশন, ক্লোজ সার্কুলেশন। ওপেন সার্কুলেটরি সিস্টেম, আর এদিকে আমরা দেখব ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। এবারে এই যে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, এর আবার আমরা দুটো ভাগ দেখে নিই, ঠিক আছে। এর আবার দুটো ভাগ, মানে ভাগ বলতে যে যে অ্যানিমেলে আমরা যেরকম দেখতে পাই, এই ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। সিঙ্গেল সার্কুলেটরি সিস্টেম, তারপরে আসবে ইনকমপ্লিট ডবল সার্কুলেটরি সিস্টেম, ইনকমপ্লিট ডবল, আচ্ছা এটা একটু নিচের দিকে লিখি, তাহলে পাশে ওটা জায়গাটা পেয়ে যাব। ইনকমপ্লিট ডবল সার্কুলেশন লিখে দিয়ে একেবারে। আর এটা হচ্ছে আমাদের কমপ্লিট সার্কুলেটরি সিস্টেম বা কমপ্লিট ডবল সার্কুলেশন। এবারে সিঙ্গেল সার্কুলেটরি সিস্টেম আমরা দেখতে পাই কোথায়, এটা হবে আমাদের ফিস, কারণ এদের ডবল চেম্বার হার্ট, তাহলে এদের দেখতে পাবো আমরা ফিস, কারণ এদের ডবল চেম্বার হার্ট, ঠিক আছে। ইনকমপ্লিট ডবল সার্কুলেশন দেখতে পাবো অ্যাম্পিবিয়া, রেপ্টিলিয়া। অ্যাম্পিবিয়া, রেপ্টিলিয়া, ঠিক আছে। আর আমরা কমপ্লিট ডবল সার্কুলেশন দেখতে পাবো আমাদের অ্যাভিস আর ম্যামলস। বোঝা গেল? তাহলে এই যে আমাদের সার্কুলেটরি সিস্টেম দেখলে, ওপেন সার্কুলেটরি সিস্টেম, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। ক্লোজ এর ভিতরে আছে সিঙ্গেল সার্কুলেটরি সিস্টেম, ফিসে দেখতে পাওয়া যায়, কারণ এদের ডবল চেম্বার হার্ট, এদের চেম্বার ডবল চেম্বার হার্ট। এটা ইনকমপ্লিট, এখানে হচ্ছে তিনটে চেম্বার আছে, থ্রি চেম্বার হার্ট। এটা যেমন ডবল ছিল, এটা থ্রি চেম্বার। আর এটা হচ্ছে আমাদের ফোর চেম্বার, সবাই জানো।
তাহলে এটা ডবল চেম্বার, 3 চেম্বার হার্ট, এটা 4 চেম্বার হার্ট। আমরা ডায়াগ্রামের সাথে ডিটেইলে দেখবো, এটা ওভারঅল এখানে বলে দরকার নেই, এখানে দিলে জায়গাটা এই হচ্ছে, আমি পরের স্লাইডে আসছি। তাহলে ডবল, তাহলে আপাতত দেখলাম যে সার্কুলেটরি সিস্টেম, ওপেন সার্কুলেশন, ক্লোজ সার্কুলেশন, তার আন্ডারে সিঙ্গেল সার্কুলেটরি সিস্টেম, ইনকমপ্লিট ডবল, আর এটা হচ্ছে কমপ্লিট ডবল সার্কুলেটরি সিস্টেম। তো সেটা আগে আসার আগে এই ডায়াগ্রাম দুটো বুঝবো, তারপরে এই তিনটে, এই পর্যন্ত লিখে নাও। এবারে আমরা দেখে নিই, এই যে আমাদের সার্কুলেটরি সিস্টেম আমরা ওইদিকে ছকে করলাম, ওপেন সার্কুলেটরি সিস্টেম আর ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। তো যেটা আমাদের ওপেন সার্কুলেটরি সিস্টেম, সেখানে দেখো ওদের অ্যাকচুয়ালি হিমোলিম্ফ থাকে, আমাদের মধ্যে তো ব্লাড থাকে না, ওই যে লিকুইডটা থাকে তাকে বলা হয় হিমোলিম্ফ। হিমোলিম্ফ যে থাকে সেটা হার্টে এলো, হার্ট থেকে এই চ্যানেলের মাধ্যমে আসছে, দেখো সে অক্সিজেন নিয়ে যাক বা CO2 গুলো এন্টার করুক, যাই করুক, এই যে CO2 ধরো, অক্সিজেনটা গেল, হ্যাঁ, এই হিমোলিম্ফ বাই সাইনাস, এই যে লাইনটা আমি লিখেছি, এই যে সাইনাস, সাইনাস মানে ফাঁকা জায়গা। সোজা কথা, যদি কারোর ওপেন সার্কুলেটরি সিস্টেম হয়, তাহলে যে ব্লাড ভেসেলস মানে যে নলগুলো আছে, এই নল থেকে ওই লিকুইডটা ডিরেক্ট সেল বা টিস্যু তার কন্ট্যাক্টে আসবে। তাহলে ভালো করে বোঝো, যদি সেটা ওপেন সার্কুলেটরি সিস্টেম হয়, তাহলে সেই হার্ট পাম্প করার ফলে হিমোলিম্ফ বলো বা নর্মাল বডি ফ্লুইড যাই বলো, সেটা কিন্তু আমাদের ডিরেক্ট টিস্যুর সাথে বা সেলের সাথে কন্ট্যাক্টে আসবে, ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ সেল অ্যান্ড টিস্যু। তাহলে যে সার্কুলেটরি সিস্টেমে বডি ফ্লুইড ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ টিস্যু অ্যান্ড আমাদের টিস্যু অ্যান্ড সেল, দিস ইজ নোন অ্যাজ ওপেন সার্কুলেটরি সিস্টেম। তাহলে এটা হলো আমাদের ওপেন সার্কুলেটরি সিস্টেম। কার কার দেখতে পাওয়া যায়, এক হচ্ছে আমাদের আর্থ্রোপোড, দুই হচ্ছে আমাদের মোলাস্কা। তাহলে আর্থ্রোপোড এন্ড মোলাস্কার ভিতরে আমরা দেখতে পাই কি না, আমাদের ওপেন সার্কুলেটরি সিস্টেম। আই থিঙ্ক বুঝতে পারলে। এবারে দেখো, এটা আমাদের ক্লোজড, যেটা ভার্টিব্রেট বা উন্নত অ্যানিমেল যারা অ্যাডভান্স, তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এখানে দেখো, হার্ট হচ্ছে পাম্প করলো ব্লাডটা, সেই ব্লাড এই আর্টারি দিয়ে অক্সিজেন ক্যারি করে করে আসছে, ক্যারি করে করে যখন এলো, এখানে দেখো এটা ব্লাড ক্যাপিলারিতে ভাগ হয়েছে, এটা আর্টারি, এটা ভেন, তাহলে এটা কি, এটা অবভিয়াসলি এটা আমাদের ক্যাপিলারি হবে। এটা আমাদের বডি, আমাদের ব্লাড ক্যাপিলারি। তাহলে ক্যাপিলারি থেকে কিন্তু আরবিসি বেরোবে না কোনো মতেই। এখানে যেরকম ডিরেক্ট লিকুইডটা সাইনাসে রিলিজ করে যাচ্ছে, এখানে কিন্তু যদি আরবিসি এইভাবে যায়ও, ধরো আরবিসি এইভাবে আসছে অক্সিজেন ক্যারি করে, আরবিসি কিন্তু কোনো মতেই এই ব্লাড ক্যাপিলারি থেকে বাইরে আসবে না। তাহলে ব্লাড ক্যাপিলারি কন্ট্যাক্ট উইথ cell and tissue and oxygen is diffused out from blood capillary to the cell. তাহলে ব্লাড ক্যাপিলারি থেকে আমাদের অক্সিজেনটা দেখো ডিফিউজ করে এখানে এলো, আর কার্বন ডাই অক্সাইডটা তাহলে উল্টো পথে এলো, এসে আবার এই যে চলে যাচ্ছে ব্লাড। মানে এখানে কোনো মতেই আরবিসি আমাদের ব্লাড ভেসেলস এর বাইরে আসবে না, তখন তাকে বলা হলো আমাদের ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। বুঝতে পারছো যে কোনো মতেই দেখো এখানে কোনো জায়গায় কিন্তু আরবিসি রিলিজ করেনি, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হয়েছে। তাহলে এটা কি টিস্যু। এবার টিস্যুর ভিতরে কার্বন ডাই অক্সাইড কিভাবে তৈরি হলো, এটা তো আমরা আগেই করেছি। টিস্যুর ভিতরে এই যে অক্সিজেনটা এখানে আসছে, অক্সিজেন যে কেন, এখানে সেলুলার রেসপিরেশনের জন্য। তাহলে অক্সিজেন প্লাস C6H12O6, তাহলে এটা থেকে কি হয়, আমাদের 6O2 যদি দিই, তাহলে 6 কার্বন ডাই অক্সাইড প্লাস 6H2O প্লাস হচ্ছে আমাদের 686 KCl কিলো ক্যালোরি। আচ্ছা, এই কিলো ক্যালোরি লিখলাম, এর একটা আমি হিসেব একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি, এটা বোঝানো হয়ে যাক। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হলো, CO2 টা তৈরি হলো সেলুলার রেসপিরেশন, এই যে CO2, এই সেই CO2, যে CO2 এখানে রিলিজ হয়ে গেল, আবার সেটা ওই ব্লাড ভেসেলস এর হার্টে চলে এলো। তাহলে এই যে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম,
ক্লোজ সার্কুলেটরি সিস্টেমে কিন্তু কোনো মতেই ব্লাড কিন্তু বাইরে বেরোচ্ছে না। ব্লাড মিনস এখানে আরবিসি, ব্লাড প্লাজমা রিলিজ করবে ইন্টারস্টিসিয়াল সেলে, তখন তাকে বলা হবে টিস্যু ফ্লুইড, কিন্তু কোনো মতেই আরবিসি রিলিজ করবে না। ডব্লিউবিসি রিলিজ করতে পারবে কিন্তু আরবিসি রিলিজ করতে পারবে না। তখন সেই সমস্ত যে সার্কুলেটরি সিস্টেম তাকে বলা হবে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। তাহলে অ্যানিলিড আর ভার্টিব্রেটস এর মধ্যে তো দেখতে পাওয়া যায়, যদি জিজ্ঞেস করে কোন ইনভার্টিব্রেটের মধ্যে দেখতে পাওয়া যায়, তখন কিন্তু তুমি লিখবে অ্যানিলিডস। তাহলে অ্যানিলিডের মধ্যে কিন্তু এটা এক্সেপশনাল, অ্যানিলিডরা যারা গ্রুপের আন্ডারে যারা পড়ে তাদের মধ্যে কিন্তু ক্লোজ সার্কুলেটরি সিস্টেম দেখতে পাওয়া যায়। তাহলে এইটা হলো আমাদের ওপেন সার্কুলেটরি সিস্টেম, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। এটা একটু দেখে নাও, তারপর আমি একটা হিসেব তোমাদের দেখাচ্ছি। তো এই ওপেন আর ক্লোজ, এখানে আমি যেটা সেলুলার রেসপিরেশন দেখালাম, আমার সম্ভবত মনে হচ্ছে এই হিসেবটা আমি রেসপিরেশনে দেখাইনি। তো এখানে একবার তোমরা দেখে নাও, এটা স্ক্রিনশট তুলে নাও, তো মুছে দিই আমি। এই যে অ্যারোবিক রেসপিরেশন, এখানে আমরা কি লিখি দেখো, C6H12O6 প্লাস 6 অক্সিজেন, অক্সিজেন প্রেজেন্ট আছে, গ্লুকোজ কি হবে ব্রেকডাউন হয়ে 6CO2 প্লাস 6H2O প্লাস, এইখানটাতেই খেলাটা হয়। এখানে দেখো দুটো লিখতে পারি আমরা, 38 ATP প্লাস এনার্জি, অর লিখতে পারি 686 কিলো ক্যালোরি। তাহলে কি বুঝতে পারলে, তাহলে আমরা লিখতে পারবো 6CO2 প্লাস 6H2O 38 ATP প্লাস এনার্জি, বা লিখতে পারবো 686 ক্যালোরি। কোশ্চেন হচ্ছে আমি এখানে এটিপি লিখলাম, তার মানে এনার্জি রিলিজ করার কথা নয়, এটিপির ভিতরে এনার্জি থাকে, তাহলে আমি এখানে এনার্জিটা আলাদা করে দেখাচ্ছি কেন, তাই তো? সেটা জানতে গেলে আগে তোমাকে জানতে হবে 1 ATP is equal to 7 কিলো ক্যালোরি। 1 ATP is equal to 7 কিলো ক্যালোরি। তাহলে সেখানে যদি আমরা 38 ATP দেখি, তাহলে সেটা 7 into 38 কিলো ক্যালোরি, তাহলে কত হলো 266 কিলো ক্যালোরি। কিন্তু আমরা লিখছি কত 686 কিলো ক্যালোরি অর দিয়ে, তাহলে এক্সট্রা কি থেকে যাচ্ছে দেখো, 686 মাইনাস 266 কিলো ক্যালোরি, এটা মাইনাস করলে হবে 420 কিলো ক্যালোরি। তাহলে আমরা এখানে যে এনার্জি লিখছি, তাহলে এনার্জি সাবস্টিটিউটে আমরা কি লিখতে পারবো, 38 ATP প্লাস 420 কিলো ক্যালোরি। আর এখানে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হলো, সেটাই ডিফিউজ হয়ে ব্লাড ক্যাপিলারিতে ঢুকছিল, সেখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিল। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা নোটস, এটা তোমরা নিয়ে রাখতে পারো, এটা কিন্তু লাগবে। দেখে নাও, তারপরে আমরা ডবল সার্কুলেশন আর সিঙ্গেল সার্কুলেশনে আসবো। এবারে দেখে নাও যে আমাদের ডবল সার্কুলেশন আর সিঙ্গেল সার্কুলেশন, ঠিক আছে? তো এটা ওভারঅল আইডিয়া, পরে আমরা আবার ডিটেলে করব। তো ডবল সার্কুলেশনটা আগে দেখি, তারপরে দেখবো সিঙ্গেল, লাস্টে দেখবো ইনকমপ্লিট ডবল সার্কুলেশন, ঠিক আছে? তো এই যে ডবল সার্কুলেশন, এটা দেখতে পাচ্ছ লাংস, এটা লাংস। ভালো করে দেখো, সারা বডি থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইডটা প্রথমে হার্টে এলো, দেখো এই যে কার্বন ডাই অক্সাইড এখানে এলো, তো এটা কিন্তু হার্টে এলো, এই CO2, সেখান থেকে নামলো ভেন্ট্রিকেল হয়ে
এই CO2টা দেখো কোথায় যাচ্ছে, লাংসে যাচ্ছে, এদিক থেকে যাচ্ছে লাংসে, এদিক থেকে যাচ্ছে লাংসে, কে যাচ্ছে না CO2, কার সাহায্যে যাচ্ছে, কার সাহায্যে যাচ্ছে, তখন বলতে হবে পালমোনারি আর্টারি। আর্টারি আর ভেনের কনসেপ্টটাও আজকে দিয়ে দেবো, শুধু এখন শুধু মনে রাখো পালমোনারি আর্টারি। এটা হচ্ছে কার মাধ্যমে যাচ্ছে, পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি। এবারে ফিল্টার হওয়ার পরে অক্সিজেনটা দেখো ব্যাগে চলে আসছে কোথায়, হার্টে। এই অক্সিজেনটা নামলো, আবার এটা ব্যাকে গেল, এই সারা বডি থেকে অর্গানে চলে যাচ্ছে দেখো অক্সিজেন। তাহলে এইখান থেকে কি হলো, অক্সিজেনটা এখানে রিলিজ করা হলো, এখান থেকে CO2টাকে আবার সে কালেক্ট করলো, এই CO2টা আবার এখানের সাথে জয়েন হয়ে গেল। তাহলে এই যে পুরো সিস্টেমটা, একটা জায়গায় কার্বন ডাই অক্সাইড হার্টে এলো, অক্সিজেন অর্গানে গেল, তাহলে হার্ট আর অর্গানের মধ্যে একটা সার্কেল চলছে, প্লাস কার্বন ডাই অক্সাইড লাংসে গেল, লাংস ফিল্টার করে অক্সিজেনটাকে আবার হার্টে পাঠালো, আবার কার্বন ডাই অক্সাইড হার্ট থেকে লাংসে গেল, লাংস থেকে আবার হার্টে এলো। এই যে সার্কুলেশন, ডবল সার্কুলেশন, কেন লাংস থেকে এ আবার ব্যাগে ফিরে আসছে। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড, মানে যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হার্টে এলো, হার্ট থেকে সেটা হচ্ছে কি হলো, লাংসে গেল, কার সাহায্যে, পালমোনারি আর্টারির সাহায্যে, দুদিকে দুটো লাংস আছে, সেই লাংসে পিউরিফিকেশনের পরে অক্সিজেনটা মিশিয়ে দিল ব্লাডে, কার্বন ডাই অক্সাইড এক্সহালেশন করে বাইরে বার করে দিল, তখন আবার সেটা ফিরে আসছে। তো এই যে ফিরে আসছে নাম হচ্ছে পালমোনারি ভেন। পালমোনারি ভেন, কিন্তু আমরা নর্মালি তো ছোট থেকে পড়ে এসেছি ভেন মানে CO2 নাই, কিন্তু এটা এক্সেপশনাল। এক্সেপশনাল কিছু নয়, আমরা আর্টারি আর ভেনটা যখন দেখে নেবো, আচ্ছা এখানে বলেই দিই আর্টারি কি জিনিস, ভেন। যখন হার্ট থেকে কোনো একটা প্রোডাক্ট দূরে যাচ্ছে, তো এটা হার্ট, তাহলে হার্ট থেকে যদি কোনো একটা জিনিস, মানে যে রাস্তার মাধ্যমে ব্লাডটা অর্গানে যাচ্ছে, তাই তো, তখন সেটাকে বলা হবে আর্টারি। সে অক্সিজেনও নিয়ে যেতে পারে, আবার CO2 নিয়ে যেতে পারে। তাহলে হার্ট থেকে যখন অর্গানে যাচ্ছে তখন সেটাকে বলে আর্টারি, আর অর্গান থেকে যখন হার্টে আসছে, অর্গান থেকে যখন হার্টে আসছে তখন সেটাকে বলা হয় ভেন। তো সেই দিক থেকে দেখলে লাংস থেকে হার্টে আসছে, মানে 1 নম্বরটা ফুলফিল করছে, এই আমাদের 2 নম্বরটা ফুলফিল করছে, মানে অর্গান থেকে হার্ট, লাংস একটা অর্গান, এটা একটা অর্গান, অর্গান থেকে যদি আমাদের সেটা হার্টে ফিরে আসে তখন তাহলে সেটা হবে ভেন। তাই লেখা হয়েছে পালমোনারি ভেন। তাহলে কি ক্যারি করে, ক্যারি করে অক্সিজেন। এটা পালমোনারি আর্টারি, এ ক্যারি করে কি CO2 ক্যারি করছে। কেন CO2 ক্যারি করছে, এই যে বলেছি হার্ট থেকে অর্গানে গেলে যেহেতু CO2টাকে নিয়ে যেতে হবে লাংসে, তাহলে এটা আর্টারি দিয়েই যাবে। আবার দেখো হার্ট যখন অক্সিজেনটাকে অর্গানে পাঠালো তখন এটা কিন্তু আর্টারি, এটা নর্মাল কিন্তু আর্টারি, ঠিক আছে, অ্যাওর্টার মাধ্যমে পাঠালো, এটা কি, এটা কিন্তু আমাদের অক্সিজেন নিয়ে আসছে আর্টারি। আবার যখন ব্যাগে ফিরে যাচ্ছে তখন কিন্তু এটা ভেন, ভেনা কাভা, সুপিরিয়র ইনফিরিয়র সব করবো আমরা ডিটেলে। তাহলে তাহলে এইটা কিন্তু নর্মাল বডি সার্কুলেশন, যেখানে আর্টারি অক্সিজেন নিয়ে যাচ্ছে, ভেন CO2 নিয়ে যাচ্ছে, এখানে এক্সচেঞ্জ হচ্ছে, তার কারণে এখানে সেলুলার রেসপিরেশন হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ডবল সার্কুলেশন। আরেকটা হলো আমাদের, সেটা হলো আমাদের সিঙ্গেল সার্কুলেশন। সিঙ্গেল সার্কুলেশনে ভালো করে দেখো, এইটা কিন্তু গিলস, মাছ যে জলে থাকে এটা কিন্তু গিলস। তাহলে প্রথমে আমাদের যে অর্গান থেকে বোঝার চেষ্টা করো, অর্গানে কি আছে, আমাদের কার্বন ডাই অক্সাইডটা অর্গান থেকে কি করলো, ব্লাড ক্যাপিলারিতে এলো, ব্লাড ক্যাপিলারিতে এলো, সেখান থেকে কার্বন ডাই অক্সাইডটা কোথায় এলো, এটা হার্ট, ডবল চেম্বার হার্ট, এটা সেই কার্বন ডাই অক্সাইড গিলসে গেল, গিলসে ফিল্ট্রেশন হলো। কিন্তু এখানে দেখো লাংসে ফিল্ট্রেশন হওয়ার পরে সেটা কিন্তু হার্টে ফিরে আসছিল, লাংসে ফিল্ট্রেশন হওয়ার পরে সেই অক্সিজেনটা হার্টে ফিরে আসছিল, হার্ট আবার ট্রান্সফার করাচ্ছিল, কিন্তু এখানে সেরকম না, এখানে গিলসে ফিল্ট্রেশন হলো, কার্বন ডাই অক্সাইড গুলো এখানে রিলিজ হলো, সেই তুলনায় অক্সিজেনটা এখানে ঢুকলো, সেই অক্সিজেনটা আবার দেখো অর্গানে গেল, অর্গানে CO2 তৈরি হলো, আবার সেটা হার্টের থ্রু থেকে গিলস
গিলস থেকে অর্গান। তাহলে এইখানে যে সাইকেলটা চলছে এইভাবে চলছে দেখো, এটা কিন্তু আমাদের সিঙ্গেল সার্কুলেশন। তাহলে বুঝতে পারছি এটা ডবল সার্কুলেশন, সিঙ্গেল সার্কুলেশন। তাহলে আরেকবার বলছি, অর্গান থেকে কার্বন ডাই অক্সাইড হার্টে গেল, হার্ট কার্বন ডাই অক্সাইডকে গিলসে পাঠালো, গিলস কি করলো সেটা পিউরিফাই করলো, অক্সিজেনে ট্রান্সফার করলো, অক্সিজেনটা আবার ডিরেক্ট অর্গানে চলে গেল। মানে এখানে গিলস থেকে অর্গানটা ডিরেক্ট, এটা হচ্ছে গিলস থেকে কোথায় যাচ্ছে, এখানে কিন্তু গিলস থেকে অর্গান, মানে অর্গান মিন্স আমি এখানে কিন্তু বডি পার্টস কে বলছি, ঠিক আছে। কিন্তু এখানে দেখো লাংস থেকে কিন্তু ডিরেক্ট অর্গানে যাচ্ছিল না, এখানে লাংস থেকে কোথায় যাচ্ছে, হার্টে যাচ্ছে। এইটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই হলো আমাদের ডবল সার্কুলেশন, এটা হলো আমাদের সিঙ্গেল সার্কুলেশন। এটা একবার দেখে নাও। এবারে হচ্ছে আমরা আসবো ইনকমপ্লিট ডবল সার্কুলেশন। কেন ইনকমপ্লিট ডবল সার্কুলেশন সেটা দেখবো, প্লাস হার্টের স্ট্রাকচার কটা দেখে নিলে মোটামুটি আজকে আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো যেটা আমরা দেখবো ইনকমপ্লিট ডবল সার্কুলেশন। এটা কতটা ডবল সার্কুলেশন, কমপ্লিট ডবল সার্কুলেশনের মতোই, কিন্তু একটা ডিফারেন্স হলো এই যে আমাদের লাংস, লাংস থেকে যখন অক্সিজেনটা আসছে দেখো, লাংস থেকে অক্সিজেনটা এসে এইখানটায় স্টোর হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি লেফট অরিকেল। এবারে এখানে স্টোর হলো, এবারে অর্গান থেকে কার্বন ডাই অক্সাইড এসে রাইট অরিকেলে এসে স্টোর হলো। তাহলে এইদিকে কার্বন ডাই অক্সাইড, এদিকে অক্সিজেন, দুটো এবারে কি হলো ভেন্ট্রিকেলে এসে মিক্সড হয়ে গেল। এবারে যখন হার্ট পাম্প করছে দেখো ব্ল্যাক এন্ড আমাদের রেড এর ডট ডট লাইন দিয়ে দেয়া, মানে দু রকমের ব্লাড একসাথে ট্রান্সফার করছে কোথায়, টিস্যুতে। টিস্যুতে যখন যাবে অক্সিজেনটাই নেবে, কিন্তু যখন পাস করছে তখন অনলি অক্সিজেনের ব্লাড কিন্তু যাচ্ছে না, তার সাথে সাথে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাও যাচ্ছে। এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাও সাথে যাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে আমাদের ইনকমপ্লিট ডবল সার্কুলেশন। কারণ এখানটায় এখনো পর্যন্ত সেই অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে আলাদা করার কোন রকম রাস্তা দেখতে পাওয়া যায়নি। তো এটা কাদের দেখতে পাওয়া যায়, অ্যামফিবিয়া আর রেপ্টিলিয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে আবার বলছি, লাংস থেকে অক্সিজেন আসে আমাদের অরিকেলে, এদিক থেকে কার্বন ডাই অক্সাইড বডি থেকে আসে আমাদের রাইট অরিকেল আর এটা লেফট অরিকেল। সেখান থেকে যখন ভেন্ট্রিকেলে যায় তখন দুটো ব্লাড মিক্সড হয়ে যায়, মিক্সড হয়ে যাওয়ার পর মিক্সড ব্লাড কিন্তু অর্গানে যায়, সেই জন্য এটাকে বলা হয় ইনকমপ্লিট ডবল সার্কুলেশন। ঠিক এটাকে দেখে আমরা এবার হার্ট কটা যদি দেখে নি, দেখো এটা আমরা দেখতে পাই ফিশের ক্ষেত্রে, এখানে কটা চেম্বার আছে, এখানে 2 চেম্বার হার্ট। তো ফিশে দেখো এই একটা চেম্বার, এই দুটো চেম্বার, এটা হচ্ছে 2 চেম্বার হার্ট। ঠিক সেরকম তুমি যদি অ্যামফিবিয়া দেখো, এটা অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া দেখো 3 চেম্বার হার্ট, এই 1 2 3। তো এটা ফিশ, এটা অ্যামফিবিয়া। তাহলে অ্যামফিবিয়ার ক্ষেত্রে 3 চেম্বার হার্ট, মানে এইরকম ইনকমপ্লিট ডবল সার্কুলেশন হবে। রেপ্টিলিয়ার ক্ষেত্রে ওদের যদি দেখো, রেপ্টিলিয়ার ক্ষেত্রে যদি দেখো এখানে দেখবে 3টে চেম্বার আছে, 1 2 3, 3টে চেম্বারই এখানে আছে। কিন্তু ব্যাপারটা হলো কি, 3টে চেম্বার থাকলেও এখানে একটা সেপ্টাম দেখতে পাওয়া যাচ্ছে, এই যে এখানে একটা সেপ্টাম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক সেটা বোঝাবো বলে আমি এখানে এখনো ইনকমপ্লিট রেখেছি, ঠিক আছে। একটা সেপ্টাম দেখতে পাওয়া যাচ্ছে কার ক্ষেত্রে, রেপ্টাইলের ক্ষেত্রে। কিন্তু অ্যাবিস আর ম্যামাল যদি দেখো, এই সেপ্টামটা ধীরে ধীরে বড় হয়ে কিন্তু এইভাবে জুড়ে যায়। তার মানে এখানটায় পুরোপুরি 4টে চেম্বার আমরা কিন্তু দেখতে পাবো, বুঝতে পারলে। এই যে আমরা 4টে চেম্বার দেখতে পাচ্ছি, তাহলে এটা 1 2 3 4, 4টে চেম্বার নামটা কি, এটা হচ্ছে লেফট অরিকেল, এটা লেফট ভেন্ট্রিকেল, রাইট অরিকেল, রাইট ভেন্ট্রিকেল।
বুঝতে পারলে? তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে অ্যাবিস আর ম্যামালস, রেপটাইলের ক্ষেত্রে একটা এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে আমাদের ক্রোকোডাইল। ক্রোকোডাইলেরও কিন্তু 4 চেম্বার হার্ট, ঠিক আছে? ক্রোকোডাইলে কিন্তু 4 চেম্বার। এইটা হচ্ছে আজকে আমাদের ক্লাস, বডি ফ্লুইড এন্ড সার্কুলেশন, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাস আমি আরো তাড়াতাড়ি আনছি, তাতে পর থেকে আমরা স্টার্ট করব। তো অলরেডি আমরা ডাইজেস্টিভ সিস্টেম করেছি, রেসপিরেটরি সিস্টেম করেছি, তাদের ডিজিজ গুলো করেছি, মানে ডিসঅর্ডার। আজকে ব্লাড সার্কুলেশন স্টার্ট হলো, প্রায় 3টে চ্যাপ্টার হচ্ছে আমাদের। এবারে হয়েছে কি, যারা আজকে এই ক্লাসটা ফার্স্ট দেখবে তাদের ব্লাড সার্কুলেশনে কোনো অসুবিধা হবে না, কিন্তু ব্লাড সার্কুলেশনের সাথে আদার্স যে চ্যাপ্টার দুটো আছে আমাদের রেসপিরেশন, ডাইজেশন, তাদের যে লিঙ্কটা, সেটা যখন বলবো তখন হয়তো একটু অসুবিধা হতে পারে। তাই বলবো, যেহেতু সবে ক্লাস স্টার্ট হয়েছে, তোমরা প্রথম থেকে শুরু করো, মানে যেরকম ভাবে আমি যে সিকোয়েন্সে করাচ্ছি, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, তারপর ব্লাড সার্কুলেটরি সিস্টেম, তাই তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। কেননা আমরা এটিভিটা আজকে পড়লাম যে এটিভিটা কি করে কাউন্ট হলো, সেক্ষেত্রে তো তোমার রেসপিরেশনের জ্ঞানটা থাকবে। তো এই যে টোটাল ক্লাস হচ্ছে, এটা মেনলি আমার যারা অনলাইনে ক্লাস করার কথা বলেছিল, যারা অনেক দূরে আছে, আমার বাড়ি ডায়মন্ড হারবারে আসতে পারছে না, তাদের কথা ভেবেই কিন্তু ইউটিউবে ক্লাসগুলো স্টার্ট করা। এবারে তোমাদের একটা কাজ দেওয়া হচ্ছে, সেটা হলো তোমরা যখন ক্লাস করবে সেটা আদার্স অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে, এতে হবে কি, সাবস্ক্রিপশন করা থাকলে আমি আবার যখন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পাবে। এটা সকলে তোমরা জানো, এখন সবাই অ্যাডভান্স, সবাই একবারই বুঝে যায়। কিন্তু এতে সুবিধা হবে কি, যে স্টুডেন্টটা সত্যিকারের এই ক্লাসটা দরকার, সেরকম ক্লাস খুঁজছে অথচ পাচ্ছে না, বা বিভিন্ন সেন্টারে যে চার্জ নিচ্ছে সেখানে যেতে পারছে না, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা কিন্তু পুরো বুস্টার ডোজের মতো কাজ হবে। মানে যারা ধরো অলরেডি অন্য জায়গায় পড়ছো, তারা যদি এই ক্লাসগুলো করো তাদেরও তো ক্লিয়ার হবে, প্লাস যারা ফার্স্ট টাইম করছো তাদেরও কিন্তু সেম ক্লিয়ারই হবে। যতটা সোজাভাবে বলা যায় আমি কিন্তু করছি। এবারে অফলাইন ক্লাস করিয়ে উঠে তারপরে যে টাইম পাওয়া, সেখানটাই আমাদের এই অনলাইন ক্লাস, ইউটিউবে ক্লাসগুলো করানো। তো এর ফলে কি হয়, একটা তো মোটিভেশন থাকে। তো তোমাদের সাবস্ক্রিপশন, লাইক এগুলো দেখলে মনে হবে যে ঠিক আছে চলো আরো ফাস্ট করাই, আরো একটা ক্লাস করিয়ে দিই আজকে যেহেতু টাইম পেলাম। তো সেই জন্য তোমরা এই দিকটা দেখো, আমি যতটা পারবো করে দেবো। লার্নিং 100% হেল্প করবে পরীক্ষায় যাওয়ার আগে, যতটা ম্যাক্সিমাম কভার করে দেওয়া যায়। আশা করি ভালো আছো, ভালো থেকো। পরবর্তী ক্লাস আসবে এবং আগের ক্লাসগুলো তোমরা করে নিও।